আচ্ছা, তাহলে অ্যাবডোমিনাল পেইনকে আমরা ক্লাসিফাই করেছিলাম অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, সাব অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে। তো অ্যাবডোমেন একটা ওয়াইডেন্ট এরিয়া। এই অ্যাবডোমিনাল পেইনটা কোথায় হলে, কোন সাইটে হলে তুমি বুঝতে পারবা যে এইটা আন্ডারলাইং এটিওলজি কি হতে পারে বা প্যাথোলজি কি হতে পারে। ঠিক আছে। তো ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন, যে পেশেন্ট লোকালাইজ করতে পারতেছে না, পেশেন্ট এক্সপ্লেন করতেছে পেইনটা হোল অফ অ্যাবডোমেনেই। ঠিক আছে। সেটার কারণ কি হতে পারে? পারফোরেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, মেসেন্টেরিক ইসকেমিয়া, এই তিনটা। ঠিক আছে। তাহলে ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন, পেশেন্ট ইউজুয়ালি সে হাত দিয়ে অনেক সময় এক্সপ্লেন করে বা হাত দিয়েই দেখা যায় তারা সম্পূর্ণ পেটে ব্যথা করতেছে, সে পেইনটাকে লোকালাইজ করতে পারে না। ডিফিউজ অ্যাবডোমিনাল পেইনের কারণ কি হতে পারে? পারফোরেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, মেসেন্টেরিক ইসকেমিয়া। এপিগেস্ট্রিয়াম বা এপিগেস্ট্রিক পেইন, যদি পেইনটাকে সে লোকালাইজ করে বলতে পারে যে এটা এপিগেস্ট্রিক পেইন, হাত দিয়ে দেখা এটা এপিগেস্ট্রিক পেইন, বা তুমিও এক্সামিন করার সময় দেখতে পারলা যে এপিগেস্ট্রিয়ামের টেন্ডারনেস আছে, তাহলে কি কি হতে পারে? পেপটিক আলসার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস, কোলিসিস্টাইটিস, biliary colic, cholangitis, ruptured aortic aneurysm, and myocardial infarction, স্পেশালি ইনফিরিয়র এমআই। ঠিক আছে। অনেক সময় ইনফিরিয়র এমআই তে এপিগ্যাস্ট্রিক পেইন বা আপার অ্যাবডোমিনাল পেইন থাকে। এর জন্য যদি কোনো পেশেন্টের রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, ডায়াবেটিস মেলিটাস, এইজেড পেশেন্ট, সেক্ষেত্রে অ্যাবডোমিনাল বা আপার অ্যাবডোমিনাল পেইন হলে আমরা অনেক সময় ইসিজি করি। ঠিক আছে। ইসিজি করার উদ্দেশ্য হচ্ছে তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে কিনা। ঠিক আছে। রাইট হাইপোকন্ড্রিক পেইন, রাইট হাইপোকন্ড্রিক পেইনের কারণ কি কি হতে পারে? কোলিসিস্টাইটিস, কোলানজাইটিস, biliary colic, নিউমোনিয়া। এখানে দেখো কিছু সিমিলারিটিস আছে, যেমন কোলিসিস্টাইটিসে কিন্তু এপিগেস্ট্রিয়াম এবং রাইট হাইপোকন্ড্রিয়াম দুই জায়গাতেই পেইন থাকে। ঠিক আছে। তো এখানে কনফিউজ হওয়ার কারণ নাই যে কোলিসিস্টাইটিসে এপিগেস্ট্রিয়ামেও পেইন থাকবে, আবার রাইট হাইপোকন্ড্রিয়ামেও থাকবে। কখনো কখনো সিঙ্গেল প্যাথোলজির পেইন দুইটা সাইটে হইতে পারে। ঠিক আছে। ইউজুয়ালি biliary এবং গল ব্লাডার এবং biliary ট্রাক্টের পেইন গুলো সাধারণত রাইট হাইপোকন্ড্রিয়াম এবং এপিগেস্ট্রিয়াম এই দুইটা এরিয়াকেই শেয়ার করে। ঠিক আছে। লেফট হাইপোকন্ড্রিক পেইন হতে পারে নিউমোনিয়া, স্পেশালি লোয়ার লোব নিউমোনিয়া, আর হচ্ছে স্প্লেনিক রাপচার। ঠিক আছে। তো আমরা জানি যে লাংসের যে লোব আছে, ঠিক আছে, রাইট লাং লেফট লাং, যদি লোয়ার লোব নিউমোনিয়া হয়, যদি রাইট সাইডের লোয়ার লোব নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে রাইট হাইপোকন্ড্রিয়ামে পেইন থাকতে পারে। লেফট হাইপোকন্ড্রিয়ামে যদি লেফট লোয়ার লোব নিউমোনিয়া হয়, তাহলে লেফট হাইপোকন্ড্রিয়ামে পেইন থাকতে পারে। তো এই ক্ষেত্রে তো নিউমোনিয়ার যে আদার্স যেগুলো ফিচার সেগুলো থাকবে, পেশেন্টের কাফ, স্পুটাম প্রোডাকশন, ফিভার, রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো থাকবে। ঠিক না? আম্বিলিকাল রিজনে পেইন বা সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে। সেন্ট্রাল অর আম্বিলিকাল পেইন কি কি হতে পারে? প্যানক্রিয়াটাইটিস, রাপচার্ড অ্যাওর্টিক অ্যানোরিজম, আর্লি অ্যাপেন্ডিসাইটিস। তাই না? আমরা জানি যে অ্যাপেন্ডিসাইটিস যদি হয় তাহলে আর্লি পিরিয়ডে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস পেইন থাকে, লেটার দেন পেইনটা সেটেল হয় রাইট আইলিয়াক ফোসাতে। তাই না? রাইট লাম্বারে কি হতে পারে? রেনাল স্টোন, পাইলোনেফ্রাইটিস। লেফট লাম্বারও একই জিনিস, রেনাল স্টোন এন্ড পাইলোনেফ্রাইটিস। অর্থাৎ লাম্বার রিজনে যদি পেইন হয় তাহলে রেনাল প্যাথোলজি, স্পেশালি রেনাল স্টোন এন্ড পাইলোনেফ্রাইটিস। হাইপোগ্যাস্ট্রিয়ামের পেইন হলে কি কি হতে পারে? একটা কমন একটা কারণ আমরা পাই, সেটা হচ্ছে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, আইবিএস, কোলাইটিস। কোলাইটিস মিন্স ডিজেন্ট্রি। ঠিক আছে। ইনফেক্টিভ কোলাইটিস। ঠিক আছে। বা আইবিডি তে হতে পারে, ইনফ্লামেটরি বাউল ডিজিজও হতে পারে। আর ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে হতে পারে পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি। একটোপিক প্রেগন্যান্সি, ওভারিয়ান টরশন। রাইট আইলিয়াক ফোসাতে পেইন হতে পারে কিসে কিসে? স্টাবলিশড অ্যাপেন্ডিসাইটিস, আর্লি অ্যাপেন্ডিসাইটিসে পেইন হবে সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন, স্টাবলিশ অ্যাপেন্ডিসাইটিসে পেইন হবে রাইট আইলিয়াক ফোসাতে। আচ্ছা, তারপর টার্মিনাল আইলিয়াইটিস, ডাইভার্টিকুলাইটিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, একটোপিক প্রেগন্যান্সি, ওভারিয়ান টরশন, রেনাল স্টোন এন্ড পাইলোনেফ্রাইটিস। ঠিক আছে। লেফট আইলিয়াক ফোসা তো এখানে অনেক
যেগুলো রাইট ইলিয়াক ফোসার পেইনের কারণ, সেগুলো লেফট ইলিয়াক ফোসার পেইনের কারণ হিসাবে শেয়ার করে। ঠিক আছে, ডাইভার্টিকুলাইটিস, পিআইডি, একটোপিক প্রেগন্যান্সি, ওভারিয়ান টরশন, রেনাল স্টোন, পাইলোনেফ্রাইটিস। তাহলে এই স্লাইড দুইটাতে আমরা দেখতে পারলাম যে অ্যাবডোমিনাল পেইন কোন রিজিয়নে হলে আমরা কোন প্যাথোলজি বা কোন আন্ডারলাইং এটিওলজিটা চিন্তা করব। ঠিক আছে, নেক্সট ইনভেস্টিগেশন। একটা পেশেন্ট যদি তোমার কাছে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, ভর্তি হয় অথবা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে, তাহলে তুমি পেশেন্টটাকে কি ইনভেস্টিগেশন করতে দিবা? ঠিক আছে, প্রথমেই আমরা চিন্তা করবো যে প্লেন এক্স রে অ্যাবডোমেন। ঠিক আছে, প্লেন এক্স রে অ্যাবডোমেন, ঠিক আছে, এটা একটা আর্জেন্ট ইনভেস্টিগেশন। তুমি প্লেন এক্স রে অ্যাবডোমেন লিখে যদি ব্রাকেটে লিখে দাও আর্জেন্ট অথবা প্লিজ সাপ্লাই ওয়েট ফিল্ম, তাহলে এটা কিন্তু তোমার মানে উইদিন ফিউ মিনিটস এর মধ্যে পেশেন্ট পার্টি বা পেশেন্ট সেই ফিল্মটা নিয়ে তোমার কাছে আসবে, এবং তুমি এই ফিচার গুলো থাকলে পরে তুমি ডায়াগনোসিসটা রিচ করতে পারবা। কি কি? যেমন যদি বাউল লুপ গুলো ডিস্টেন্ডেড থাকে, ডিস্টেন্ডেড বাউল লুপস, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল যদি থাকে, তাহলে সাজেস্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। সাব ডায়াফ্রামেটিক এয়ার, ঠিক আছে, রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে যদি এয়ার থাকে অথবা লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচে যদি এয়ার থাকে, তাহলে সাজেস্ট পারফোরেশন। ঠিক আছে, চেস্ট এক্সরেটা আমরা সাধারণত পারফোরেশন বোঝার ক্ষেত্রেই করে থাকি। ঠিক আছে, এখানে সাব ডায়াফ্রামেটিক এয়ার যদি থাকে তাহলে সাজেস্ট পারফোরেশন। আরো কিছু যেমন নিউমোনিয়াও থাকতে পারে, যদি তুমি চিন্তা করো যে পেশেন্টের নিউমোনিয়া হইতে পারে, সেক্ষেত্রে একটা চেস্ট এক্সরে অ্যাডভাইস করতে পারো। কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি আশা করি? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস সাজেস্ট ইনফ্লামেশন অর ইনফেকশন। ঠিক আছে, ব্লাড ইউরিয়া এন্ড সিরাম ক্রিয়েটিনিন। অ্যাকিউট অ্যাবডোমেনে পেশেন্টের কি হয়? ভমিটিং থাকতে পারে, পেশেন্ট লং পিরিয়ড অ্যানোরেক্সিক থাকে, তারপর যদি দেখা যায় পেশেন্টের পারফোরেশন হয়, তাহলে থার্ড স্পেসে ফ্লুইড লস হয়, সেক্ষেত্রে পেশেন্টের ডিহাইড্রেশন হয়। ঠিক আছে, এবং ইনফ্লামেশনের জন্য ভেসোডাইলেটেশন হয়। ঠিক আছে, এই ভেসোডাইলেটেশন, ডিহাইড্রেশন এগুলোর জন্য দেখা যায় রেনাল পারফিউশন কমে যায়। রেনাল পারফিউশন কমে গেলে পরে রেনাল ইম্পেয়ারমেন্ট বা অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাকিউট অ্যাবডোমেনের ক্ষেত্রে ব্লাড ইউরিয়া এবং সিরাম ক্রিয়েটিনিন করার উদ্দেশ্য হচ্ছে যে পেশেন্টের অ্যাকিউট রেনাল ফেলিওর ডেভেলপ করেছে কিনা সেটা দেখার জন্যই আমরা ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই দুইটা অ্যাডভাইস করে থাকি। সিরাম ইলেকট্রোলাইট, ঠিক আছে, ইলেকট্রোলাইটে একটা অ্যাবনরমালিটিস থাকে, পেশেন্টের ভমিটিং হয় তাহলে হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া এগুলো থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে পেশেন্টের ম্যানেজমেন্ট যে চিকিৎসা তুমি দিবা, সেক্ষেত্রে হাইপোনেট্রিমিয়া এবং হাইপোক্যালেমিয়া এই দুটাকেও কারেকশন করতে হবে। ঠিক আছে, ব্লাড গ্লুকোজ, ঠিক আছে, ডায়াবেটিসের প্রিভিলেন্স অনেক বেশি। ঠিক আছে, অনেক পেশেন্টই জানে না যে তার ডায়াবেটিস আছে কিনা, স্পেশালি যাদের টাইপ 2 ডায়াবেটিস থাকে। ঠিক আছে, টাইপ 2 ডায়াবেটিসটা কি হয়? একটু লেট ডায়াগনোসিস হয়, টাইপ 1 ডায়াবেটিসটা আর্লি ডায়াগনোসিস হয়। ঠিক আছে, তো এখন পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা সেক্ষেত্রে ব্লাড গ্লুকোজ করতে হয়। ঠিক আছে, কিন্তু পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে পেশেন্ট যেহেতু এনপিও থাকবে, পেশেন্টকে ফ্লুইড দিতে হবে, গ্লুকোজ ফ্লুইড দেওয়া লাগে, ডিএনএস বা ডেক্সট্রোজ ইনফিউশন করতে হয়। সেক্ষেত্রে ডেক্সট্রোজের সাথে ইনসুলিন ইনসুলিন ই করে দিতে হয়, ডাইলুট করে দিতে হয়। ঠিক আছে, ডেক্সট্রোজ প্লাস ইনসুলিন এই দুটো একসাথে দিতে হয়। সিরাম লাইপেজ এন্ড সিরাম অ্যামাইলেজ, ঠিক আছে, যদি প্যানক্রিয়াটাইটিস চিন্তা করি, পেশেন্টের পেইনের যে ক্যারেক্টারিস্টিক সেটা দেখে যদি মনে হয় যে এটা প্যানক্রিয়াটাইটিস হতে পারে, সেক্ষেত্রে আমরা সিরাম লাইপেজ এন্ড সিরাম অ্যামাইলেজটা অ্যাডভাইস করব। যদি পেশেন্টের লোয়ার অ্যাবডোমিনাল পেইন সাথে ডিসুরিয়া, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন থাকে, তাহলে ইউরিন আরি সাজেস্ট করব এন্ড ইউরিন কালচার সাজেস্ট করব টু ডিটেক্ট ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। ঠিক আছে, তারপর অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড যদি আমরা স্পেশালি গল স্টোন চিন্তা করি, রেনাল স্টোন চিন্তা করি, ঠিক আছে, প্রত্যেকটা ইনভেস্টিগেশনে তোমাকে গাইড করতে হবে যে পেশেন্টের যে ক্লিনিক্যাল ফিচার, পেশেন্টের যে কি সিমটম, পেশেন্টের যে সাইন, সেটা দেখেই তোমাকে ইনভেস্টিগেশন দিতে হবে। তুমি র্যান্ডমলি সব ইনভেস্টিগেশন দিয়ে দিতে পারবা না যে আপনি এই লটস অফ ইনভেস্টিগেশন করে আসেন। ঠিক আছে, তো তুমি যদি চিন্তা করো পেশেন্টের পেন যেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিক অর এপিগ্যাস্ট্রিক পেন, স্পেশালি আফটার ফ্যাটি মিল, পেশেন্টেরও রিস্ক ফ্যাক্টর আছে, পেশেন্ট দেখা যায় ওবেস পেশেন্ট, ডিসলিপিডিমিয়া আছে, সেক্ষেত্রে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড সাসপেক্ট
গলস্টোন সাসপেক্ট করলে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। রেনাল স্টোন, রেনাল কলিক থাকবে পেশেন্টের, ঠিক আছে, তার সাথে হেমাচুরিয়া থাকতে পারে, ঠিক আছে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস, ঠিক আছে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেসে কি থাকবে, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে, ইউজুয়ালি লোকালাইজড পেইন। অ্যাবডোমিনাল অ্যাবসেসটা যে রিজিয়নে হবে সেই রিজিয়নে পেইন এবং টেন্ডারনেস থাকবে, আর পেশেন্টের হাই স্পাইকিং ফিভার থাকবে পেশেন্টের। সিটি অ্যাবডোমেন, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, আমরা কখন সিটি স্ক্যান চিন্তা করব, যদি পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস চিন্তা করি, ঠিক আছে। প্যানক্রিয়াটাইটিস চিন্তা করলে আমরা সিটি অ্যাবডোমেন অ্যাডভাইস করব। আর একটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল মাস আর রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেস যদি হয় সেক্ষেত্রে, ঠিক আছে, কারণ রেট্রোপেরিটোনিয়াল রিজিয়নটা অর্থাৎ পেরিটোনিয়ামের পেছনে, রেট্রোপেরিটোনিয়াল এরিয়াটা আল্ট্রাসোনোগ্রামে ভালো বোঝা যায় না, ঠিক আছে, এর জন্য সিটি অ্যাবডোমেন লাগে। আর প্যানক্রিয়াটাইটিস আল্ট্রাসোনোগ্রাম করেও প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করা যায়, কিন্তু প্যানক্রিয়াটাইটিসের কিছু ডিস্টিংক্ট কিছু ফিচার থাকে যেগুলো সিটি অ্যাবডোমেনে আসে, সেক্ষেত্রে আমরা সিটি অ্যাবডোমেন করি, স্পেশালি যদি দেখা যায় পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন হয়। ইনফ্লামেশনের জন্য তোমরা থার্ড ইয়ারে পড়েছো যে ইনফ্লামেশনের কি হয়, এক্সুডেশন হয়। প্যানক্রিয়াটাইটিস যখন হয় তখন প্যানক্রিয়াসের সারাউন্ডিং এরিয়াতে এক্সুডেশন হয়, ফ্লুইড কালেকশন হয় এবং প্যানক্রিয়াসের নেক্রোসিস হয়, ইভেন অ্যাবসেস ফর্মেশন হতে পারে। তো এই জিনিসগুলো দেখতে হলে সিটি অ্যাবডোমেন লাগে, আল্ট্রাসোনোগ্রামে ভালো দেখা যায় না। সিটি অ্যানজিওগ্রাম, ঠিক আছে, টু ডিটেক্ট মেসেন্টেরিক ইস্কেমিয়া, যদি মেসেন্টেরিক ইস্কেমিয়া চিন্তা করি তাহলে সিটি অ্যানজিওগ্রাম আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কখনো কখনো আমরা ডায়াগনস্টিক ল্যাপারোটোমিও বা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিও করা হয়, ঠিক আছে। দেখা যায় পেশেন্টের যে পেইনের ক্যারেক্টারিস্টিক সেটা মনে হচ্ছে পেশেন্টের আছে, এটা কোনো ফাংশনাল পেইন না, কিন্তু দেখা যায় ইনভেস্টিগেশন গুলো নর্মাল, ঠিক আছে, সেই ক্ষেত্রে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি ও ডায়াগনস্টিক ল্যাপারোটোমিও করা হয়। নেক্সট, ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাবডোমেন, এটা কিন্তু অনেক সময় রিটেনে আসে, ইনভেস্টিগেশন অফ অ্যাকিউট অ্যাবডোমেন, ঠিক আছে, অ্যাকিউট অ্যাবডোমেনের কি কি কজ, ঠিক আছে, কারণগুলো কি কি, ইনভেস্টিগেশন কি কি করতে হয়, ঠিক আছে, তারপর ট্রিটমেন্ট অফ অ্যাকিউট অ্যাবডোমেন অর ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাবডোমেন, এগুলো রিটেনে আসে, ঠিক আছে। তো আমরা ম্যানেজমেন্ট ইন শর্ট যদি বলি, এট ফার্স্ট পেশেন্টকে রিসাসিটেশন করতে হবে, ঠিক আছে। আমরা রিসাসিটেশন কিভাবে করি, তোমরা হয়তো ওয়ার্ডে দেখেছো যে বিশেষ করে সার্জিক্যাল ওয়ার্ডে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে বেশি ভর্তি থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হয়, এনপিও, নাথিং পার ওরাল, ঠিক আছে। এটা কেন করা হয়, একটু রেস্ট অফ দ্য বাউল, ঠিক আছে, বাউলকে রেস্ট দেওয়ার জন্য এনপিও। অনেক সময় পেশেন্টের ভমিটিং থাকে, দেখা যায় ভমিটিং এর পেশেন্টকে খেলে পরে আরো ভমিটিং বাড়বে, ঠিক আছে, তো এর জন্য নাথিং পার ওরাল। পেইনের জন্য অ্যানালজেসিক্স, স্পেশালি ওপিওইডস অ্যানালজেসিক্স, ন্যালবুফিন, প্যাথেডিন, মরফিন, এগুলো ইউজ করা হয়, ট্রামাডোল, ঠিক আছে। আইভি ফ্লুইড, আইভি অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। অ্যান্টিবায়োটিকের মধ্যে বেশ কিছু রেজিম আছে, তবে এখন দেখা যায় সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজোল, কখনো সেফট্রিয়াক্সন এর মেট্রোনিডাজোল দেওয়া হয়, ঠিক আছে। অনেক আগে দেখা যেত অ্যামোক্সাসিলিন, মেট্রোনিডাজোল, জেন্টামাইসিন, এই তিনটা দেওয়া হইতো। তো এই রেজিমটা এখন খুব একটা প্র্যাকটিস করা হয় না, অ্যামোক্সাসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজোল। আমরা তো আসলে এই ক্ষেত্রে যে অর্গানিজম আছে এই অর্গানিজম গুলোকে কাভার করার জন্য গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এন্ড অ্যানোরবস, ঠিক আছে। সিপ্রোফ্লক্সাসিন অথবা সেফট্রিয়াক্সন, এই দুইটাই হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ এবং কিছুটা গ্রাম পজিটিভ কাভারেজ, আর মেট্রোনিডাজোল দেওয়া হয় অ্যানোরবস কাভারেজের জন্য, ঠিক আছে। অ্যান্টি আলসারেন্ট, দ্যাট মিনস প্রোটন পাম্প ইনহিবিটর, পেশেন্টের যদি ভমিটিং থাকে অ্যান্টিমেটিক, অথবা যদি ভমিটিং না থাকে সেক্ষেত্রে যদি ওপিওয়েড অ্যানালজেসিক্স ইউজ করা হয়। ওপিওয়েডস অ্যানালজেসিক্স এর একটা সাইড ইফেক্ট হচ্ছে নসিয়া এন্ড ভমিটিং, সেক্ষেত্রে ওপিওয়েড অ্যানালজেসিক্স এর সাথে আমরা অ্যান্টিমেটিক ইউজ করি। অ্যান্ড মনিটরিং অফ দ্য পেশেন্টস ভাইটাল সাইন, কি কি, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন, অক্সিজেন স্যাচুরেশন, ইউরিন আউটপুট অ্যান্ড আইও চার্ট। আইও চার্ট মিনস ইনটেক আউটপুট চার্ট, পেশেন্টের কতটুকু আমরা আইভি ফ্লুইড দিচ্ছি, অথবা পেশেন্ট যদি তোমার, তুমি যদি মুখে ডায়েট অ্যালাউ করো সেক্ষেত্রে কতটুকু ফ্লুইড দিতেছো এবং পেশেন্টের আউটপুট কতটুকু হচ্ছে, ইউরিন আউটপুট কতটুকু হচ্ছে। অনেক সময় পেশেন্টকে এনজি সাকশন করতে হয়, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি হয়, অথবা যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে পেশেন্টের, সেক্ষেত্রে এনজি টিউব দিতে হয়, তাই না। এনজি টিউব দিলে পরে এনজি সাকশন আসে, সেই সাকশনটাও মেজার করা হয় যে কত এমএল বা কত লিটার এনজি আউটপুট হলো, ঠিক আছে।
তাহলে পেশেন্টকে রিসাসিটেশন করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, কি কারণে তার অ্যাবডোমিনাল পেইন হয়েছে সেই কারণটাকে চিকিৎসা করতে হবে। কি কি হতে পারে, যেমন যদি পারফোরেটেড পেপটিক আলসার থাকে তাহলে সার্জারি লাগবে, সার্জারি করে আলসার রিজিয়নটাকে ক্লোজ করতে হবে, তার সাথে ভেগোটমি করা হয়, এটা পেপটিক আলসারের ট্রিটমেন্টের পার্ট হিসাবে। যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। যদি কোলিসিস্টাইটিস হয় তাহলে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করতে হবে। যদি ডাইভার্টিকুলাইটিস হয় সেক্ষেত্রে আমরা ডাইভার্টিকুলাইটিস এর ক্ষেত্রে ইউজুয়ালি সার্জিক্যালি প্রথমে যাই না, কনজারভেটিভ ট্রিটমেন্টে এই রিসাসিটেশনই করা হয়, পাশাপাশি এখানে অ্যান্টিবায়োটিকটাই একটা মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট, ঠিক আছে, কনজারভেটিভ ট্রিটমেন্ট। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট করব, এবং যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে পেশেন্টের ইমপ্রুভ না করে অথবা কোনো সার্জিক্যাল কজ থাকে সেক্ষেত্রে সার্জারি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, ঠিক আছে, যে পেশেন্টের যেমন যদি প্যানক্রিয়াটাইটিস হয়, প্যানক্রিয়াটাইটিসের জন্য পেশেন্টের রেনাল ফেলিওর হতে পারে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, পেশেন্টের ডিহাইড্রেশনের জন্য রেনাল ফেলিওর হতে পারে। তাহলে এই যে রেনাল ফেলিওরটা ডেভেলপ করলে এটা একটা কমপ্লিকেশন হইলো, ঠিক আছে। তাহলে এই কমপ্লিকেশনটারও ট্রিটমেন্ট করা লাগবে, ঠিক আছে। রেনাল ফেলিওরের যে ট্রিটমেন্ট, অ্যাকিউট রেনাল ফেলিওরের যে ট্রিটমেন্ট সেটাও করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে ইনটেক আউটপুট মনিটর করতে হবে। এটার একটা ডেভিডসনে একটা তোমার একটা বক্সই আছে অ্যাকিউট রেনাল ফেলিওরের ম্যানেজমেন্ট। তো এটা একটু এইটা ডিসকাশনে এখন যাব না, ঠিক আছে। এন্ড ফলো আপ অফ দ্য পেশেন্ট, এই ফলো আপের মধ্যে এই পেশেন্টের যে ভাইটাল সাইন গুলো এগুলোই আসবে। তো তোমরা প্রতিদিনই ওয়ার্ডে যখন ক্লাস করছো দেখছো যে যারা ইন্টার্ন থাকে বা তোমরা যখন ইন ফিউচার ইন্টার্ন হবা, দেখো যে পেশেন্ট গুলোকে প্রতিদিন সকালে এসে ফলো আপ করতে হয়। পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, বাউল মুভমেন্ট এগুলো ফলো আপ করতে হয়, পেশেন্টের অ্যাবডোমেনটা এক্সামিন করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা একটা অ্যালগোরিদম, অ্যাবডোমিনাল পেইনের ম্যানেজমেন্টের একটা অ্যালগোরিদম, এটা ডেভিডসনে আছে। এটা ডেভিডসন থেকে তোমরা একটু পড়বা, ঠিক আছে, যে আমরা কিভাবে প্যারালালি আগাই, ঠিক আছে। যেমন যদি পেশেন্টের যদি পেইন, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, ডিফিউজ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, প্রথমে যদি তোমার কাছে মনে হয় যে এটা পেরিটোনাইটিস হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে পেশেন্টকে রিসাসিটেশন ফলোড বাই সার্জারি, ল্যাপারোটমি। আর যদি ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন না হয় বা পেরিটোনাইটিস তোমার কাছে মনে না হয়, সেক্ষেত্রে প্রথমে ব্লাড টেস্ট, যদি প্যানক্রিয়াটাইটিস চিন্তা করো তাহলে লাইপেজ অ্যামালিস করলে প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস হবে। আচ্ছা, একটা প্লেন এক্স রে বা অ্যাবডোমিনাল এক্স রে করে আমরা পারফোরেশন এন্ড ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডায়াগনোসিস করতে পারবো। আল্ট্রাসোনোগ্রাম করে রেনাল স্টোন, গল স্টোন ডায়াগনোসিস করতে পারবো, ঠিক আছে। সিটি স্ক্যান করে আমরা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস বা রেট্রোপেরিটোনিয়াল প্যাথোলজি, প্যানক্রিয়াটাইটিস এগুলো ডায়াগনোসিস করতে পারবো, ঠিক আছে। আলটিমেটলি দেখা যায় সব ইনভেস্টিগেশন গুলো যখন নেগেটিভ আসে তখন অনেক সময় ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করারও একটা প্ল্যান করা যাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আমরা এতক্ষণ এবং এর আগের ক্লাসেও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেগুলো ছিল অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে। এখন আমরা আসি ক্রনিক অর রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্রনিক অর রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন এর কি কি কারণ, কি কি কজ হতে পারে, ঠিক আছে। এর মধ্যে কিছু আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ, কিছু আছে এক্সট্রা ইন্টেস্টিনাল কজ অথবা নন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ কি কি হতে পারে? পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, বিলিয়ারি কলিক, আইবিএস, আইবিডি, ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস। আরো বেশ কিছু আছে কিন্তু আউট অফ দেম এগুলোই মোস্ট কমন, ঠিক আছে। এর জন্য কমন জিনিসগুলোকে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে ক্রনিক অর রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ গুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। এক্সট্রাইন্টেস্টিনাল কজেস অফ ক্রনিক অর রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, এটা কিন্তু রিটেনে কোশ্চেন আসে, ঠিক আছে। এটিওলজি অথবা কজেস অফ ক্রনিক অর রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, অথবা কখনো এইটাকেই তুলে দেয় হোয়াট আর দা কজেস অফ এক্সট্রাইন্টেস্টিনাল কজেস অফ ক্রনিক অর রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন। তাহলে এক্সট্রাইন্টেস্টিনাল বা নন জিআই কজ কি কি হতে পারে? একটা হতে পারে রেট্রোপেরিটোনিয়াল, রেট্রোপেরিটোনিয়ামের পেছনে কি কি হতে পারে? অ্যাওর্টিক অ্যানোরিজম, ম্যালিগনেন্সি, লিম্ফ্যাডিনোপ্যাথি, রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেস। সাইকোজেনিক, ঠিক আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হাইপোকন্ড্রিয়াসিস, সোমাটাইজেশন। লোকোমোটর, ঠিক আছে, লোকোমোটর আর মাস্কুলোস্কেলিটাল কি কি হতে পারে? ভার্টিব্রাল কম্প্রেশন আর ভার্টিব্রাল ফ্র্যাকচার,
ঠিক আছে, অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেন। এন্ডোক্রাইন কজ কি হতে পারে? ডায়াবেটিস মেলাইটাস, ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, হাইপারক্যালসিমিয়া। ড্রাগস, স্টেরয়েড, অ্যাজাথায়োপ্রিন, অ্যালকোহল। হেমাটোলজিক্যাল, সিকেল সেল অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া। নিউরোলজিক্যাল, স্পাইনাল কর্ড ডিজিজ, ট্যাবিস ডরসালিস, রেডিকুলোপ্যাথি। ঠিক আছে, এটা কিন্তু রিটেনে আসে। ঠিক আছে, এইটা ডেভিডসনের নাই, এই অংশটুকু ডেভিডসনের খুব একটা নাই। ঠিক আছে, এটা ডেভিডসন থেকে নেওয়া। তাহলে ইনভেস্টিগেশন অফ ক্রনিক অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যখন অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইনের ইনভেস্টিগেশন পড়ছি একটু আগে, ওখানে কিন্তু আমরা প্রথমে কি করতেছি? প্রথমেই কিন্তু আমরা করতেছি দেখা যাচ্ছে একটা প্লেন এক্স-রে। ঠিক আছে, প্লেন এক্স-রে অ্যাবডোমেন, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, সিরাম লাইপেজ, সিরাম অ্যামাইলেজ, তারপর ইউরিন আরএমই। ঠিক আছে, তারপর আমরা আসছি যে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, সিটি অ্যাবডোমেন, সিটি অ্যানজিওগ্রাম। এখানে কিন্তু কিছু কিছু ইনভেস্টিগেশন অ্যাকিউট অ্যাবডোমিনাল ক্ষেত্রে আমরা খুব একটা করা হয় না, যেমন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি। ঠিক আছে, এবং অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রামটাও কিন্তু যদি আমরা দেখা যায় গল স্টোন অথবা রেনাল স্টোন চিন্তা করি। ঠিক আছে, আর যদি পেশেন্টের ক্রনিক ও রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি যে তার আল্ট্রাসোনোগ্রাম একটা প্ল্যান করা হয়, গল স্টোন আছে কিনা বা রেনাল স্টোন, বিলিয়ারি কলিক, এগুলো দেখার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাম করা হয়। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাম ইন্ডিকেটেড ফর সিমটমস অফ গল ব্লাডার অর রেনাল ডিজিজ। এন্ডোস্কোপি, ঠিক আছে, এন্ডোস্কোপি করা হয় কেননা ক্রনিক ও রিকারেন্ট একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রাইটিস। ঠিক আছে, কাজে পেশেন্টের যদি ডিসপেপসিয়া থাকে অথবা রিকারেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন থাকে রিলেটেড টু মিল, তাহলে আমরা এন্ডোস্কোপি প্ল্যান করা হয়। ঠিক আছে, কোলোনোস্কোপি, কোলোনোস্কোপি যদি পেশেন্টের অল্টার্ড বাউল হ্যাবিট থাকে অথবা রেকটাল ব্লিডিং থাকে, ঠিক আছে, তখন আমরা কোলোনোস্কোপি করা হয়। ঠিক আছে, আইবিডি ডিটেক্ট করার জন্য। ঠিক আছে, এটা ছাড়া আরো কিছু প্যাথোলজি আছে, যেমন ডাইভার্টিকুলাইটিসও হতে পারে। ঠিক আছে, সেটাও কোলোনোস্কোপিতে বোঝা যায়। ঠিক আছে, তারপর সিটি অর ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম ইন্ডিকেট, এটা যদি মেসেন্টেরিক ইস্কেমিয়া চিন্তা করি সেক্ষেত্রে সিটি এনজিওগ্রাম করা হয় বা এমআর এনজিওগ্রাম। ঠিক আছে, আচ্ছা, এটার পেশেন্ট আমরা কাদেরকে করব? যখন পেইন ইজ প্রোভোকড বাই ফুড ইন এ পেশেন্ট উইথ ওয়াইড স্প্রেড অ্যাথেরোস্ক্লেরোসিস, বিকজ দিস মে ইন্ডিকেট মেসেন্টেরিক ইস্কেমিয়া। যদি পেশেন্টের ওয়াইড স্প্রেড অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, যেমন যদি পেশেন্টের জেনথালাজমা থাকে, কর্নিয়াল আর্কাস থাকে, ঠিক আছে, তখন আমরা সিটি অ্যানজিওগ্রাম প্ল্যান করা যেতে পারে। আচ্ছা, পেশেন্টের যদি আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস চিন্তা করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান অ্যাবডোমেন এন্ড স্টুল ইলাস্টেস। ঠিক আছে, এই তিনটা টেস্ট, আল্ট্রাসোনোগ্রাম, সিটি অ্যাবডোমেন এন্ড ফিকাল ইলাস্টেস। আর কয় মিনিট আছে ক্লাসের? 11টা পর্যন্ত না? আচ্ছা, 45 পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনভেস্টিগেশন অফ কি কি ইনভেস্টিগেশন? আচ্ছা, সরি, হ্যাঁ, তাহলে কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি ক্রনিক অ্যাবডোমিনাল পেইনে? আল্ট্রাসোনোগ্রাম, সিটি এন্ড স্টুল ইলাস্টেস টু ডিটেক্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অর প্যানক্রিয়াটিক ক্যান্সার। ঠিক আছে, আর এক্স রে অ্যাবডোমেন অর কিউবি, আল্ট্রাসোনোগ্রাম, সিটি, কিউবি, এগুলো যদি রেনাল স্টোন বা ইউরেটেরিক স্টোন চিন্তা করি। ঠিক আছে, একটু দ্রুত যাই, নাহলে শেষ করা যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে, patient with chronic abdominal pain that is constant or nearly always present usually have feature to suggest the underlying diagnosis. ঠিক আছে, দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে ক্রনিক ও রিকারেন্ট অ্যাবডোমিনাল পেনের থ্রোলি ইনভেস্টিগেশন করার পরেও কোনো আন্ডারলাইং
কোনো ডায়াগনোসিস হয় না বা পাওয়া যায় না, ঠিক আছে। তো এই পেশেন্ট গুলোরই দেখা যায় সাইকোজেনিক অ্যাবডোমিনাল পেইন থাকে বা ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন থাকে, ঠিক আছে। এইটাকেই কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইনের একটা ইম্পর্টেন্ট কারণ হিসাবে ধরা হয়, ঠিক আছে। তো এই পেশেন্টের ক্রনিক কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইন তোমাকে প্রথমে আসলেই ফাংশনাল চিন্তা করা যাবে না, প্রথমে অর্গানিকই চিন্তা করতে হবে। তাকে ইনভেস্টিগেট হিস্ট্রি নিতে হবে, এক্সামিন করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। এরপরে যখন সব ইনভেস্টিগেশনে নেগেটিভ আসবে এবং পেইনটাকেও যখন তোমার কাছে হবে না যে না এটা কোনো অর্গানিক কজ মনে হয় এখন আর হচ্ছে না, ঠিক আছে, এবং পেশেন্টের কিছু সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স থাকবে, তখনই পেশেন্টটাকেই কনফাইন করা হয় কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইন হিসাবে। এবং এই পেশেন্টের ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট। কি কি আমরা সাইকোলজিক্যাল সাপোর্ট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, গাবাপেন্টিন, প্রিগাবালিন, এগুলোই বেশি দেওয়া হয়। ক্যাটামিন বা ওপিয়েট খুব একটা প্রেসক্রাইব করা হয় না, ঠিক আছে। দেখা যায় ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এটি বেশি প্রেসক্রাইব করা হয়, বা প্রিগাবালিন, এই দুইটাকে বেশি প্রেসক্রাইব করা হয়। অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন এগুলো প্রেসক্রাইব করা হয়। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে। তো আজকে অ্যাবডোমিনাল পেইন শেষ করলাম। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা পার্সেন্টেজটা রেজিস্ট্রারের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় দিও। আরো বেশি ছিল, আরো বেশি ছিল, 90-র উপরে ছিল। ক্লোজ করে দেন তাহলে।